ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আবরণে আসুন আমরা একটু ঘুরে আসি স্বাধীনতার আগে কিভাবে অ্যাপিসমেন্ট পলিটিক্সের হাত ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন দাঙ্গা সংগঠিত হয়েছিল। 2025-এ মোথাবাড়ি কিংবা মুর্শিদাবাদ নিয়ে আপনি ভাবায়িত তো? আরও ভাবুন, ভাবতে আপনাকে হবেই, কারণ আপনি তো বাঙালি, জেগে ঘুমান। 1946 ভুলে গেছেন, 1950 সালে নেহেরু লিয়াকতের প্যাক্ট বা চুক্তি ভুলে গেছেন 1971-এ হিন্দু রমণী নারী পুরুষ নির্বিশেষে তাদের ওপর কিভাবে ধর্মীয় খাড়া নেমে এসেছিল। আপনি ভুলে গেছেন 2015-র কালিয়াগঞ্জের ঘটনা। আপনি ভুলে গেছেন সিএ এনআরসি নিয়ে কিভাবে তাণ্ডব হয়েছিল। আপনি ভুলে গেছেন মল্লারপুরের ঘটনা। আপনি 2025-এ আছেন, বিভিন্ন নথি আপনার কাছে আছে, কিন্তু আপনি তো বাঙালি, জেগে ঘুমান। আজ চলুন এই জেগে ঘুমানো ব্যক্তিদেরকে একটু ইতিহাসের অতীতে আমি ট্রেনটাকে নিয়ে যেতে চাই। 1905 অ্যাপিসমেন্ট পলিটিক্সে ভারতে ইন্ট্রোডিউস করাচ্ছেন লর্ড কার্জন। 1905 সালে বঙ্গ ভাগ হচ্ছে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। আজকে জিওগ্রাফিক্যালি ভারতবর্ষের কোনো অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষ পশ্চিমের প্রান্তে অবস্থান করে না, কিন্তু তবুও দেশভাগের সেই দগদগে ঘাটা আমাদের বুকে এখনও জমাট বেঁধে আছে। যে বাংলাদেশ গঠন হলো তারপরেও কিন্তু হিন্দু নিপীড়ন থামেনি। অ্যাপিসমেন্ট পলিটিক্স বলছিলাম না? আজকের আমার এই প্রতিবেদন অ্যাপিসমেন্ট পলিটিক্স এবং দাঙ্গার যে ধারাবাহিক ঘটনাবলী তার ওপর সজ্জিত। কিন্তু প্রথমেই দাঙ্গা কি সেইটার ডেফিনেশন অবশ্যই দিতে হয়। দাঙ্গা হচ্ছে একটা পক্ষ আর একটা পক্ষকে আক্রমণ করবে, আর একটা পক্ষ প্রতিরোধ করবে এবং প্রতিশোধ নেবে, এটাই তো দাঙ্গা। কিন্তু হিন্দুদের ওপর যে বারবার অত্যাচার নেমে এসছে তার বিরুদ্ধে হিন্দুরা কি কোনো প্রতিশোধ নিয়েছে? যদি উত্তর হয় না, তাহলে সেটা দাঙ্গা না বলে ধর্মীয় জেহাদ বলাই ভালো। 1905 ভারতে স্বাধীনতা আন্দোলনে মধ্যগতি, ইংরেজরা ভাবছে 2050 অবধি আমরা শাসন কায়েম করব, তখনই বিধিবাম 1906 খ্রিস্টাব্দে গঠন হচ্ছে ঢাকায় সালিলুল্লাহের নেতৃত্বে মুসলিম লীগ। তাদের উদ্দেশ্য তখন গান্ধীজি নেতাজি এরা বুঝতে পারেনি। তাদের উদ্দেশ্য ইতিহাস চিনিয়ে দিয়েছে যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হচ্ছে। তার ঠিক পাক মুহূর্তে 1946 সালে মন্ত্রী মিশন আসছে ভারতবর্ষে। সেই মন্ত্রী মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেসের যে প্রধান জওহরলাল নেহরুকে বলা হয় আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হন। তখন সুরাবদ্দি ফতোয়া জারি করে বলছে কংগ্রেস যদি অন্তর্বর্তী সরকারে দায়িত্বভার গ্রহণ করে তাহলে আমরা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেব। একটু কারেকশন করে বলি, হিন্দু নিধনের ডাক দেব। তার জলজান্ত উদাহরণ আমরা দেখতে পাই 1946 সালের 16 আগস্ট থেকে 20 আগস্ট ধারাবাহিকভাবে হিন্দু নিধন চলেছে। ধর্মান্তরকরণ, ধর্ষণ, লুণ্ঠন, বিভিন্নভাবে প্রাণনাশ হয়েছে, হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই দিনও কিন্তু নেহেরু গান্ধীজির ঘুম ভাঙেনি। আমরা যখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করব, তার প্রাক মুহূর্তে আমরা ডিসিশন নিতে পারছি না যে কি হবে যদি পাকিস্তানের ডাক দিচ্ছে, যেটা মুসলিম লীগকে হাইজ্যাক করে নেওয়া মোহাম্মদ আলী জিন্না। তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু এবং মুসলিমের জাতিসত্তা সাংস্কৃতিক বিভাজনের ভিত্তিতে পবিত্র ভূমি গঠন করার দাবি তুলছে। তখন এই নেহেরু কিংবা গান্ধীজিদের ভাবতে হতো আমাদেরও হয়তো আজ থেকে 50, 60 কিংবা 100 বছর পর আইডেন্টিটি ক্রাইসিস হবে। আমরা কেন অন্য জাতিকে এই ভারতবর্ষে পোষণ করব, যারা আমাদের 4,500 বছরের পুরনো সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দিয়ে একটা আলাদা ভূখণ্ড গঠন করেছে। সেখানে দাঁড়িয়ে এই নেহেরু গান্ধীজিদের একটা লোভ লালসা, সেই লোভ লালসা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে আজকে হিন্দুরা প্রতিনিয়ত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রাইসিসটা শুরু হয়েছিল 1946 সালে, যখন সুরাবদ্দি প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিচ্ছে। তখন নির্বিচারে কলকাতার অলি গলিতে হিন্দু নিধন চলছে। দ্য স্টেটসম্যান পত্রিকা সেই দাঙ্গার নাম দেয় দ্য গ্রেট ক্যালকাটা ক্লিন। ঠিক তার কয়েক মাস পর আমরা দেখতে পাই নোয়াখালীতে কিভাবে হিন্দুদের ওপর নির্বিচারে লুণ্ঠন, ধর্মান্তকরণ এবং ধর্ষণের খাড়া নেমে আসে। এই প্রতিবেদনে প্রত্যেকটা হিন্দু আক্রান্ত যখন হচ্ছে তখন একটা মডেল খুব সুন্দরভাবে পরিলক্ষিত করবেন আপনারা। প্রথম হচ্ছে দাঙ্গা করো, তাদেরকে ঘরছাড়া করো। সেকেন্ড মডেল হচ্ছে ধর্ষণ করো, কারণ তাদের বক্তব্য হচ্ছে জমি দখল করা মানেই তাদের সমস্ত পরবর্তী জেনারেশনকে আমার হাতের মুঠোয় নিয়ে আসা। তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিকভাবে তাদের পঙ্গু করে দাও।
আর চতুর্থ হচ্ছে তাদেরকে সাংস্কৃতিক মানসিকতা থেকে ভুলিয়ে দাও, সেই ভুলিয়ে দাও এমনভাবে যাতে তারা তাদের সেই সুমহান হিন্দু ধর্মে আর ফিরে যাওয়ার কথা চিন্তা না করে। আজকে ভেবে দেখুন তো, 1946-এ পরপর দুটি দাঙ্গা হয়ে যাওয়ার পর 1950 সালে যখন সংখ্যালঘু স্বার্থসিদ্ধির আশায় তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেহেরু, হ্যাঁ বলাই ভালো, ভুলবশত বেরিয়ে গেল তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু, কারণ তিনি না থাকলে তো আর পাকিস্তানটা গঠন হতো না। লিয়াকত, একটু কারেকশন করে বলি, লিয়াকত আর নেহেরু প্যাক্ট বা চুক্তি হচ্ছে 1950 সালে। সেই সময় আমরা কি দেখতে পাচ্ছি, সেই সন্ধি বা চুক্তির মূল বিষয়বস্তু ছিল সেখানে, অর্থাৎ দুটি আলাদা আলাদা ভূখণ্ড পাকিস্তান এবং ভারতবর্ষের সংখ্যালঘু স্বার্থ, সংখ্যালঘুদের ধর্মচারণ এবং সংখ্যালঘুদের নিপীড়ন যাতে না হয়। কিন্তু ভারতবর্ষ তারা তো ঠিকই তাদের কথা রেখেছে, কিন্তু কারা কথা রাখেনি ওই সমস্ত ধর্মান্ত মৌলবাদীরা। যেখানে স্বাধীনতার সময় আমরা দেখেছি 17% হিন্দু জনগোষ্ঠী ছিল, আজকে 1%-এর নিচে নেমে গেছে। আপনাদেরকে অনুরোধ করব ভাগ মিল্খা ভাগ সিনেমার খানিকটা অংশ দেখতে, যেখানে বিশিষ্ট অলিম্পিয়ান মেডেলিস্ট কিভাবে অন্যায়ের শিকার হয়ে তাকে ভারতবর্ষে চলে আসতে হচ্ছে। আমরা আজকে ভাববো না এই ঘটনাগুলি? আমি যশবন্ত সিংয়ের 10 টু পাকিস্তান বইটা পড়ার অনুরোধ জানাবো। সেখানে ধারাবাহিক দাঙ্গা বিবরণ দেওয়ার আগে একটা ছোট্ট কবিতা আমার কণ্ঠ থেকে শুনে নিন তো, দেখুন তো ভালো লাগে কিনা। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ, তাহলে মুসলিমের জন্য কেন পাকিস্তান? উত্তর আছে, চলুন আজকে ধারাবাহিক দাঙ্গাগুলি বর্ণনা করি। সব বাঙালগুলো বাংলাদেশ থেকে লাথি খেয়ে এই বঙ্গে এসেছিল, তারা সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে বাংলাকে বারবার ভাগ করেছে হিন্দু মুসলমানে। তাদের নীতি হচ্ছে মুসলমান ফার্স্ট। আজকে যে দেশে শতাব্দী প্রাচীন শুধু নয়, একদম সহস্রাব্দ অর্থাৎ হাজার বছরের সংস্কৃতি থাকা সত্ত্বেও বারবার কেন হিন্দুরা লাথি খায়? কারণ তাদের নিজেদের ঘুম ভাঙে না বলে। 1971 সালে লাথি খেয়েছে 2007 সালে, লাথি খেয়েছে 2013 সালে, লাথি খেয়েছে 2015 সালে, লাথি খেয়েছে 2018 সালে, 2019 সালে, 2022 সালে, 2024 সালে, 2025 সালে এবং সর্বশেষ মুর্শিদাবাদে। কেন খেতে হয়? কারণ হচ্ছে স্বার্থপরতা সংস্কৃতি। আজকে আমাদেরকে ভাবতেই হবে চতুর্বর্ণ আমাদেরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। যে সমাজে ব্রাহ্মণরাই শুধু পুজো করার অধিকার পায়, যে সমাজে ক্ষত্রিয়রাই শুধু যুদ্ধ করার অধিকার পায়, যে সমাজে বৈশ্যরা শুধু ব্যবসা করার অধিকার পায়, আর যে সমাজ 3টে গোষ্ঠীর ভার বহন করে, সেই সমাজের অধঃপতন তো অবসম্ভাবী। পুনর্লিখন বললাম বলে অনেকে ভাবতে পারেন এই মালটা কোথা থেকে এলো, আমাদের শাস্ত্রকে পরিবর্তনের কথা বলছে। কিন্তু বেদের দশম মণ্ডলের পুরুষার্থে বলা হচ্ছে ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্রের আবির্ভাব। যদি তর্কের খাতিরে ধরেই নিই সেটাই, তাহলে কেন সেটা শুধুমাত্র বংশগত হবে, স্কিলের জন্য হবে না কেন? আমরা ঋগ বৈদিক যুগের প্রথম পর্যায়ে কিন্তু বংশগত এই জাতি বিন্যাসের বর্ণ বিভাজন আমরা দেখিনি। আমরা দেখেছিলাম যার যেমন স্কিল। আসলে অনেকে বলে আর্যরা বহিরাগত, তর্কের খাতিরে ধরেই নিলাম আর্যরা বহিরাগত। তাদের পক্ষে, একক আর্যের পক্ষে কখনোই পুজো করা, যুদ্ধ করা, ব্যবসা করা এবং সেবা করা সম্ভব নয়। তাই যে যেটা ভালো পারত তারা সেটাই করত। তাদেরই তো রক্ত আমাদের গায়ে বইছে। হতে পারি আমরা একটা সংকর জাতি, যদিও সেটা মার্কসিস্ট হিস্টোরিয়ানদের মতে। কিন্তু মনে রাখবেন, আজকে সমাজ গঠনে আজকে আমাদেরকে যদি কিছু বদলাতে হয় তাহলে আমরা বদলাবো। সতীদাহ প্রথা আমাদের সমাজে ছিল, আমরা বদলেছি। বিধবা বিবাহের প্রচলন ছিল না, আমরা প্রচলন করেছি। আমরা মধ্যযুগীয় বর্বরতা বিশ্বাস করি না, যেমন সেই রকম একদমই ঘুমিয়ে থাকবো সেটাও বিশ্বাস করি না। সমাজে পরিবর্তন দরকার, গঠনমূলক সমাজ দরকার। আর যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে মালদহ থেকে মুর্শিদাবাদে একের পর এক দাঙ্গা দেখছি, সেটা ধর্মীয় অসহিষ্ণুতার দলগুলো কোথায় যাচ্ছে? আজকে মুর্শিদাবাদে ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলনের নামে হিন্দু নিধন যেভাবে চলল, তাতে আমাদেরকে বিচলিত করবে নাই বা কেন? আজকে বুঝতে হবে সমাজ বদলের অঙ্গীকার নিয়ে আমরা 4টে সমাজে বিভাজিত হব না। যদি বিভাজিত হতে হয় তাহলে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে তারা বাদে 3টে স্তরকে একই সমপর্যায়ে বসাতে হবে। আজকে কেন ওয়াকফের আদলে হিন্দুদের একটা ডেভেলপমেন্ট অথরিটি থাকবে না? কেন হিন্দু উন্নয়ন পশ্চাৎ বোর্ড থাকবে না, যেখানে আমাদের হিন্দু নর নারী, পুরুষ মহিলা, ছাত্র ছাত্রীদের বৃত্তি সুযোগ, হসপিটাল গঠনে আমরা জনহিতকর কাজ কেন করব না? আজকে প্রশ্ন কিন্তু উঠবে। স্বার্থপরতা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছেড়ে আজকে আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে। আর একটা কথা বলে রাখি, আমরা গণতান্ত্রিকভাবে আমাদের একটি দল আছে। আগে 2016-র আগে
আমাদের পশ্চিমবঙ্গের বুকে অস্তিত্ব ছিল না বিজেপি কিংবা আরএসএস এর মতো এই সমস্ত রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের। আমি আমন্ত্রণ জানাই, যারা তৃণমূলকে পছন্দ করো, বিজেপিকে পছন্দ করো, আমাদের দেখে লাভ নেই। আমি রাজনৈতিক একজন কর্মী, বিজেপির কর্মী, কিন্তু 2016-এর পর যেভাবে গতি পরিবর্তন হয়েছে বঙ্গ রাজনীতিতে, সেখান থেকে আপনাদেরকে নির্ণয় করতে হবে আপনারা আপনাদের সংস্কৃতি বাঁচাতে বিজেপিকে ভোট দেবেন, নাকি নাকি আপনারা তোষণের যারা মধ্যমণি করে রেখেছে তাদের হাতে নিধন হবেন, সেটা আপনারা ডিসিশন নিন। যাই হোক, আমার এই প্রতিবেদন খুব বেদনা নিয়ে, তাই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আজকে আমার এই প্রতিবেদন বানিয়েছি। ভালো থাকবেন সেটা নয়, ভালো রাখার চেষ্টা করুন, এই আবেদনে করি। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই অঙ্গীকারবদ্ধ হন।